আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল তিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরো একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দেবো সেটি হচ্ছে একটি হিস্টোরিক্যাল ফিকশন। বইটির নাম হচ্ছে রুলার অফ দ্য ওয়ার্ল্ড, এম্পায়ার অফ দ্য মোগল সিরিজের তৃতীয় বই। লেখক অ্যালেক্স রাদারফোর্ড, অনুবাদ এহসানুল হক, প্রথম প্রকাশ 21শে বইমেলা 2013, প্রকাশনী রোদেলা প্রকাশনী। প্রচ্ছদ মূল বইয়ের প্রচ্ছদ অবলম্বনে অনন্ত আকাশ, পৃষ্ঠা সংখ্যা 432, মুদ্রিত মূল্য 500 টাকা, আর জনরা হচ্ছে হিস্টোরিক্যাল ফিকশন। তো প্রথমে আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। আকবর গৌরবময় মোগল রাজবংশের তৃতীয় মহান শাসক ছিলেন। একজন সম্রাটের যাবতীয় গুণাবলী তার মাঝে উপস্থিত ছিল। তিনি ভারতীয় উপমহাদেশের 2/3 ভূখণ্ড জুড়ে তার সাম্রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছিলেন। ব্যাপক রক্তপাতের মাধ্যমে 1556 সালে তার শাসনামল আরম্ভ হয় এবং শীঘ্রই তিনি নিজেকে একজন সাহসী, নিষ্ঠুর এবং আত্মবিশ্বাসী শাসক হিসেবে প্রতিষ্ঠিত করেন। যা হোক, মোগল রাজবংশের চমৎকারিত্বপূর্ণ অস্তিত্বের মাঝেও মারাত্মক ফাটল দেখা যায়। যেহেতু সম্রাটের সন্তানদের মধ্যে যে কেউ উত্তরাধিকারী হতে পারে, তাই রাজপরিবারের নিকটাত্মীয়দের মধ্যে সৃষ্টি হয় রক্তক্ষয়ী বিরোধ এবং প্রতিহিংসা। এবং যখন আকবরের জ্যেষ্ঠ পুত্র সেলিম যুবকে পরিণত হয়, তখন সমস্যা ঘনীভূত হতে থাকে। রুলার অফ দ্য ওয়ার্ল্ড বইটি এম্পায়ার অফ দ্য মোগল সিরিজের তৃতীয় পর্ব, যাতে ভারতীয় উপমহাদেশের ঐতিহাসিক পট পরিবর্তনকারী গুরুত্বপূর্ণ ঘটনা এবং যুদ্ধসমূহ প্রাঞ্জল ভাষায় বর্ণিত হয়েছে। গবেষণালব্ধ বাস্তব তথ্যের ভিত্তিতে দৃশ্যপট রচিত হয়েছে, যা থেকে থ্রিল, অ্যাকশন, ড্রামা, রোমান্স, ট্র্যাজেডি এবং হিউমার কোনো কিছুই বাদ পড়েনি। এর শ্বাসরুদ্ধকর প্রতিটি পাতা পাঠককে নিঃসন্দেহে বিনোদন প্রদান করতে সক্ষম হবে। তো আমি রিভিউটি শুরু করছি। তো এখানে আসলে রিভিউটি কিরকম হবে, যে এই বইটি অ্যাকচুয়ালি তো মহান শাসক আকবরকে নিয়ে লেখা। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিকশনাল ক্যারেক্টার, মানে ফিকশন ভাবে লেখা হয়েছে, কারণ তাদের যে জীবনের যে ঘটনা সেটা তো আসলে কেউই জানে না, বা তারা কি বলেছে কি করেছে সেটা সম্বন্ধে তার একদম মানে কারেক্টলি মানে অ্যাকুরেট কি বলেছে সেগুলো তার জানা যায় না। হ্যাঁ, তাদের যে মানে তাদের মানে সাম্রাজ্যকালে যখন তারা শাসন করেছে, তখন তারা মানে তাদের জীবনে যেসব গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে এবং যেগুলো উল্লেখ করার মতো, অ্যাকচুয়ালি সেসব জিনিসগুলিকে ভিত্তি করেই কিন্তু মানে এই কাহিনীটা রচিত হয়েছে। সেটার উপর ভিত্তি করে একটা ফিকশন রচনা করেছেন অ্যালেক্স রাদারফোর্ড। হ্যাঁ, তো আমি আসলে ওই ব্যাপারগুলি মানে বর্ণনা করেছি, যে আকবরের মানে জীবনে যেসব জিনিস শ্রেষ্ঠ ছিল, মানে যেসব জিনিস গুরুত্বপূর্ণ এবং যেসব জিনিস নিয়ে অ্যাকচুয়ালি বইটি লেখা হয়েছে, যেসব মানে বইয়ের মধ্যে গুরুত্ব পেয়েছে যেসব বিষয়গুলো, সেগুলি আমি অ্যাকচুয়ালি আলোচনা করব। তো আমি শুরু করছি। ভারতবর্ষের ইতিহাসের অসংখ্য শাসকের মাঝে মাত্র দুজনকে দ্য গ্রেট উপাধি দেওয়া হয়েছে। তার মধ্যে একজন ছিলেন সম্রাট আকবর। দীর্ঘ 50 বছর ধরে ভারতবর্ষকে শাসন করেছেন। শুধু এই কারণে কিন্তু তিনি এই উপাধি পাননি, বরং তার শাসনামলে গৃহীত বিচক্ষণ সিদ্ধান্তগুলোর জন্য, যার প্রতিফলন আজ এত শত বছর পরেও ভারতবর্ষের মাটিতে উজ্জ্বল হয়ে আছে। এই জন্য সম্রাট আকবরকে গ্রেট বলা হয়। সম্রাট আকবরের পূর্ণ নাম ছিল আব্দুল ফত জালালউদ্দিন মোহাম্মদ আকবর। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর আকবর অল্প সময়ের মধ্যে সিংহাসন হারান হিমু নামের এক সেনাপতির বিশ্বাসঘাতকতায়। কিন্তু তার প্রধান সেনাপতি এবং অভিভাবক বৈরাম খানের সহযোগিতায় মাত্র 13 বছর বয়সে তিনি পুনরায় সিংহাসনে আরোহণ করেন 1556 সালে। কিন্তু উচ্চাকাঙ্ক্ষী আকবরের সিদ্ধান্তগুলোকে বারবার প্রভাবিত করার চেষ্টা করেন বৈরাম খান। তাই আকবর তাকে হজ করার উদ্দেশ্যে ভারতবর্ষ ত্যাগ করতে বলেন। 1561 সালে পথে আততায়ীদের আক্রমণে বৈরাম খান নিহত হন। মানে হজে যাওয়ার সময়, মানে হজে যাওয়ার উদ্দেশ্যে উনি রওনা করেন, তো তখন আততায়ীদের আক্রমণে নিহত হন উনি পথে। তো কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও অনেক ইতিহাসবিদ মনে করেন এই হত্যাকাণ্ডের পিছনে সম্রাট আকবরের ভূমিকা ছিল। হ্যাঁ, জিনিসটা হয়তো নিষ্ঠুর, কিন্তু অ্যাকচুয়ালি একজন সম্রাট তার আধিপত্য বজায় রাখার জন্য আসলে অনেক কিছুই করতে পারেন। এরপর সম্রাট আকবরের দুধ ভাই আদম খান সম্রাটের সাথে বিশ্বাসঘাতকতা করার পর সম্রাট আজীবন আর কাউকে বিশ্বাস করতে পারেননি, এমনকি নিজের পরিবার, নিজের সন্তানদেরকেও না। এই ফিকশনে এটা উঠে এসেছে যে তিনি যে আসলে কাউকে বিশ্বাস করতে পারেননি। পরে মানে ওই জিনিসটা বইটা পড়লেই আসলে যে কেউ বুঝতে পারবে। তো সম্রাট আকবরের বিচক্ষণতার কারণে তার শাসনকাল মোটামুটি মসৃণ ভাবে এগিয়েছিল। শাসক হিসেবে তিনি ছিলেন উদার এবং দূরদৃষ্টি সম্পন্ন। কারণ যতদূর জানা যায় যে মোগলদের যে রাজত্ব, তা আকবর যখন শাসনে ছিল, উনি তখনই কিন্তু অ্যাকচুয়ালি মোগলদের আধিপত্যটা বা সাম্রাজ্যটা বেশি বিস্তার ঘটেছিল, মানে উনি সেটা করতে পেরেছিলেন। তো রাজপুতদের সাথে তিনি শত্রুতা না করে মিত্রতার হাত বাড়িয়ে দেন।
অ্যালেক্স রাদারফোর্ড এই বইতে যোধা বাইকে তার পুত্রবধূ সেলিমের স্ত্রী হিসেবে উপস্থাপন করলেও অনেক ইতিহাসবিদ যোধাকে আকবরের স্ত্রী হিসেবে দাবি করে। হ্যাঁ, এটা সত্যি যে আমরা তো একটা মুভিও দেখেছি, যেটা অনেকেই মুভিটার কথা জানেন, সেটা হচ্ছে যোধা আকবর নামে একটা হিন্দি মুভি বের হয়েছিল 2006 সালে। তো সেখানে ঋতিক রোশন আর ঐশ্বরিয়া রায় ছিল মানে মেন যে নাম ভূমিকা, মানে যোধা আকবরের ভূমিকায় আর কি। তো ওইখানে দেখানো হচ্ছে যে যোধা ভাই আসলে আকবরের স্ত্রী, কিন্তু এইখানে না জিনিসটা যেটা এসেছে যে অ্যালেক্স রাদারফোর্ড বলেছেন যে যোধা ভাই আসলে সেলিমের স্ত্রী, এবং গুগলে যদি আপনি সার্চ করেন না, তো গুগলে না এই জিনিসটাই আসবে যে সম্ভবত সে আকবর নয় তো সেলিমের স্ত্রী। মানে এটা কেউ আসলে মানে ঠিক করে বলতে পারে না, কারণ আসলে এইসব জিনিসের ব্যাপারে হয়তো সেরকম ভাবে মানে কোনো কিছু আলোচনায় আসেনি বা গুরুত্ব পায়নি, যে কারণে এই জিনিসটা মানে হারিয়ে গেছে কালের আবর্তে, কেউই বলতে পারছে না। তো যোধা ভাই আসলে কার বউ এটা আসলে আমিও বলতে পারবো না, যেহেতু কেউই বলতে পারেনি, এটা কোনো প্রমাণও নেই আসলে কার বউ। তো যে যেটা ভাবে আসলে। তো সম্রাট আকবর একাধিক রাজপুত কন্যাকে বিবাহ করেছিলেন, এছাড়াও তার অনেক পত্নী এবং উপপত্নী ছিল। সম্রাটের স্থপতি তুহিন দাস ফতেহপুর সিক্রিতে যে হেরেমে নির্মাণ করেন, সেখানে একসাথে 500 রমণী থাকার ব্যবস্থা ছিল। অনেকের ধারণা মতে আকবরের হেরেমে প্রায় 5000 নারী ছিল। অ্যাকচুয়ালি আসলে কি এই জন্যই মনে হয় যে যোধাবাই বা নিয়ে এত কনফিউশন হয়েছে, কারণ আকবরের সময় তো আসলে আকবরের তো অনেক বউ ছিল। তা এখন এখানে যদি যোধাবাই থেকেও থাকে, গুরুত্ব নাও পেতে পারে আসলে। যোধা আকবর দেখিয়েছে যে সিনেমাতে আমরা যেটা দেখেছি মুভিতে, সেটা হচ্ছে যে আকবর যোধাকে অনেক পছন্দ করে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় কি যে আকবরের মেন কিন্তু অ্যাকচুয়ালি যে রোমান্টিক ব্যাপারটা অ্যাকচুয়ালি আকবরের সাথে যায় না। সে আসলে শাসকই ছিল, এবং সে যে বিয়েগুলি করেছে, এতগুলো বিয়ে করেছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি তার সাম্রাজ্য বিস্তারের জন্য, এবং সাম্রাজ্য যাতে ভালো মতো মানে আরো বেশি তার সব সাথে যাতে ভালো সম্পর্ক হয় সেজন্য সে করেছে। তো এখানে রোমান্টিক ব্যাপারটা না তার সাথে জানা যায় সে একজনকে বেশি পছন্দ করেছে, এরকম আমার মনেও হয়নি বইটি করে, কিন্তু মুভিতে আমরা সেরকমই দেখেছি। তো আকবর সব ধরনের মানুষকে আসলে সমান মর্যাদা দিতেন। তো অম্বরের রাজা ভগবান দাসের পুত্র মানসিংহ তার বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। মানে উনি কোনো ধর্মের ভেদাভেদ করতেন না, ও হিন্দু বৌদ্ধ মুসলমান উনি সবাইকেই মানে সমানভাবে দেখতেন। তো আকবরের অর্থমন্ত্রী ছিলেন রাজা টোডর মল্ল, মানে সব কিন্তু হিন্দু ছিল। তো তবে আকবরের বহু সাফল্যের মাঝে একজন রাজপুত শাসক তার পুরোটা জীবনে কাটার মধ্যে বিঁধেছিল। তিনি ছিলেন মেওয়ারের শাসক মহারানা উদয় সিং। চিত্তর দুর্গ আকবর দখল করে নেওয়ার পর তিনি মেওয়ার শাসন করেছিলেন উদয়পুর থেকে, আর মোগলদের বসাতা কখনো স্বীকার করেননি। তবে সম্রাট আকবর তার জীবনের সবচেয়ে বড় তিক্ততা স্বাদ পান তার জ্যেষ্ঠ পুত্র সেলিমের কাছ থেকে। এই যে প্রথমে যেটা বললাম যে মানে রাজপুত সেনার কথা, রাজপুত যে মহারানা প্রতাপ, ওনার কথা আমি অনেক আগে থেকে শুনেছি। মহারানা প্রতাপ এবং ওনার মানে খুব সুনাম মূলত যে ইন্ডিয়াতে যেটা, হ্যাঁ ইন্ডিয়ার যে বিশেষ করে হিন্দুদের কাছে মানে উনি খুব মানে বড় কিছু, মানে বড় মানে আমি জানি না আসলে মহারানা প্রতাপের ব্যাপারে, অথচ জানি না, নামটা শুনেছি যে উনি ওর খুব মানে মহান একটা রাজা ছিলেন। আর রাজপুতদের যে জিনিসটা ছিল, যে রাজপুতদের জিনিসটা আমি জিনিসটা খেয়াল করেছি যে ওনারা ওই সময় তখন কি করতো যে জহর পালন করতো, জহর মেয়েরা মানে কুমারী মেয়ে বা বিধবা মানে সরি বিবাহিত মেয়ে, মানে সবাই এরা সবাই দেখা যেত কি যে জোহর পালন করতো। সেটা জোহরটা আসলে কি রাজপুতদের প্রতি সেটা ছিল, সেটা হলো যখন মানে আক্রমণ করতো তাদেরকে অন্য কোনো মানে রাজ্য রাজা, তো তখন যদি তাদের হার হয়ে যেত তখন তারা এই জিনিসটা করতো যাতে অন্য মানে রাজারা মানে তাদেরকে নিয়ে যেতে না পারে। মানে তখন দেখা যেত যে তখন মানে যারা জয় করতো দেখা যেত তো মানে সেখানকার মেয়েদেরকে হয়তো জোর করে নিয়ে যেত, রক্ষিতে বানাতো বা বিয়েও হতো করতো, কিন্তু তারা তো আসলে রাজপুতরা ছিল কি অনেক মানে তারা অনেক আত্মমর্যাদা বোধ সম্পন্ন ছিল আমার যেটা মনে হয়েছে। আমি যতবার পড়েছি তাদের ঘটনা এই মোগলের মধ্যে, তখন আমার মনে হয়েছে তাদের আত্মমর্যাদা বোধ অনেক বেশি ছিল, তারা সহজে কারো বশ্যতা স্বীকার করতেন। এখানে কিন্তু এটাও আমি বললাম যে মহারানা প্রতাপও কিন্তু কখনো বশ্যতা স্বীকার করেননি। তো জ্যেষ্ঠ পুত্র যে সেলিম ছিল আকবরের, মানে তিনি সবচাইতে বেশি তিক্ততার স্বাদ আসলে তার কাছ থেকে পেয়েছেন, কারণ প্রশাসনিক ক্ষমতার ভাগ না দেওয়াতে সেলিম অনেক হিংসাপরায়ণ পদক্ষেপ গ্রহণ করেছিল। এগুলোর মধ্যে প্রখ্যাত ছিল বিখ্যাত আইনি আকবরের গ্রন্থের লেখক এবং সম্রাট আকবরের ঘনিষ্ঠ মিত্র আবুল ফজলকে হত্যা করা। সেলিম তার এবং সম্রাট আকবরের মাঝে সব থেকে বড় প্রতিবন্ধকতা আবুল ফজলকেই মনে করতেন। এছাড়া সেলিমের নিজের পিতার হেরেমের রক্ষিতাদের উপরও নজর ছিল বলে জানা যায়। কি অবস্থা! এমনকি সেলিম 50,000 মুঘল সৈনিকদের সমবেত করে এলাহাবাদে বিদ্রোহ করার চেষ্টা পর্যন্ত করে। তা সেলিমের অন্যতম একটি অদ্ভুত দিক ছিল যেটা, সেটা হলো নিজের পুত্র এবং সম্রাট আকবরের নাতি খসরুর বিরুদ্ধে সিংহাসনের জন্য প্রতিযোগিতা করা। মানে সিংহাসন কি জিনিস, একটা ক্ষমতা কি জিনিস, সেটার কাছে আসলে বাবা ছেলে কোনো কিছুই আসলে কিছু না। তো আকবর তার দুই পুত্র এবং জ্যেষ্ঠ নাতিদের ব্যবহারে অসন্তুষ্ট হয়ে কনিষ্ঠ নাতি খুররমের মানে সেলিমের পুত্র এবং সেলিমের পরবর্তী সম্রাট শাহজাহানের প্রতি দুর্বল ছিলেন। এমনকি সম্রাট আকবর নিজে খুররমের প্রতিপালন করেছিলেন। তবে
1605 সালে 63 বছর বয়সে আকবর মৃত্যুর আগে সেলিমকেই সম্রাট হিসেবে নির্বাচন করে দেন। মানে অ্যাকচুয়ালি সেলিম ভাবতো কি যে হয়তো তার বাবা তাকে সাম্রাজ্য দিবেন না, কারণ সেলিম অনেক বড় হয়ে গেছিল, মানে তার বিয়ে হয়ে তার ছেলে পর্যন্ত বড় হয়ে গেছিল, যে তার ছেলে পর্যন্ত মানে ক্ষমতা চেয়েছিল তার। তো তো সে ভাবতো যে আমি কবে মানে সিংহাসনে বসবো, বা আমি কবে সাম্রাজ্য নেবো। এখন একটা সময় তার মনে হচ্ছে যে তার বাবা হয়তো তাকে দিবেই না, কারণ তার বাবা তার উপরে একটু রাগ আছে। হ্যাঁ, যাই হোক, এবং সে অনেক এমন সবকিছু কাজ করেছে যেই কারণে রাগ করাটা স্বাভাবিক, যেমন আমি বললাম ও কি কি করেছেন তিনি। আর এই বইটাতে কিন্তু মানে সেলিমের অনেকখানি অংশই এসেছে, কারণ সেলিম আকবরের অনেক মানে অনেক সময় মানে আকবর তো অনেক বছর ধরে রাজত্ব করেছিলেন, তো ওই সময় জিনিসটা কি সেলিমের মানে বড় হওয়া বা বিয়ে টিয়ে সবকিছু এটার মধ্যে এসে পড়েছে। তো ওইখান থেকে আর কি জানা যায় যে আসলে তার সাথে তার খারাপ সম্পর্ক থাকলো শেষে দিয়ে কিন্তু তিনি মানে আহ সেলিম ভেবেছিল যে হয়তো শাহজাহানকে দিয়ে যাবে বা অন্য কাউকে দিয়ে যাবে, কিন্তু আসলে না। আহ আকবর শেষে দিয়ে মানে মারা যাওয়ার আগে কিন্তু সেলিমকেই শাসনভারটা দিয়ে যায়। তো অ্যালেক্স রাদারফোর্ড দম্পতির মোগল সিরিজের তৃতীয় বই হচ্ছে রুলার অফ দ্য ওয়ার্ল্ড। বইটির কেন্দ্রীয় চরিত্র হচ্ছে সম্রাট আকবর। ইতিহাসবিদদের মতে সম্রাট আকবর অশিক্ষিত ছিলেন, তিনি লিখতে পড়তে জানতেন না, কিন্তু তিনি জ্ঞান আহরণে উদাসীন ছিলেন না। তিনি তার পরিচারকদের দিয়ে নিজের ধর্মের পাশাপাশি হিন্দু ধর্মের রামায়ণ, উপনিষদ, এমনকি ক্যাথলিকদের বাইবেল সম্পর্কে ধারণা লাভের চেষ্টা করেছিলেন। মানে ওনার জ্ঞান লাভের ইচ্ছাটা অনেক ছিল, লিখতে পড়তে জানতেন না। হয় না অনেকের অনেক ধরনের সমস্যা থাকে, উনি একটা গ্রেট সম্রাট ছিলেন। হ্যাঁ, উনি সাম্রাজ্য খুব সুন্দর করে পরিচালনা করেছেন, কিন্তু সবার মধ্যেই না বলে না যে ভালো খারাপ মিলিয়ে থাকে, হয়তো উনি পড়তে পারতেন না, কিন্তু ওনার জ্ঞান আহরণের কিন্তু ইচ্ছাটা ছিল, যে কারণে উনি সবকিছুই মানে জেনেছেন, সবকিছু সম্বন্ধে ওনার জানার আগ্রহ ছিল, উনি জানতে পেরেছেন। আর সম্রাট আকবর একই সাথে নিষ্ঠুরতা ও উদারতার উদাহরণ ছিলেন, কারণ ভারতবর্ষের 2/3 অঞ্চল জুড়ে তার সাম্রাজ্যের বিস্তার ছিল, যেখানে প্রায় 12 কোটি মানুষ বাস করত। তো তিনি তার সাম্রাজ্যের বিশাল হিন্দু জনতাদের জন্য যে সকল ব্যবস্থা গ্রহণ করেছিলেন সেগুলোকে আজও অসাম্প্রদায়িকতার দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয়। অবশ্যই এটা অসাম্প্রদায়িকতা ছিল, না হলে তো এটা করতেন না উনি। এবং আমার মনে হয় সব মোগল যতজন ছিল মোগল বাদশাহ, উনি সবচাইতে আমার মনে হয় অসাম্প্রদায়িক ছিলেন, কারণ উনি সবাইকে সমান মনে করতেন। মানে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই ওনার কাছে সমান ছিল। তো যেমন তিনি হিন্দু তীর্থযাত্রীদের তীর্থকর প্রত্যাহার করেন, সতীদাহ প্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। হ্যাঁ, এরকম একটা কাহিনী এসেছে বইতে। তো তিনি প্রথম বাংলাদেশের ফসলের উত্তম ফলনের জন্য বাংলা পত্রিকা প্রণয়ন করেন। বিশ্ব ইটাতের ভবন নির্মাণ প্রচলন তিনিই প্রথম শুরু করেন। পর্তুগাল এবং ইংরেজদের ভারতবর্ষে বাণিজ্য করার অনুমতিও প্রদান করেন তিনি। তিনি বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন, তাই তিনি নিজের দিন এ এলাহি নামে সকল ধর্মের সংমিশ্রণে এক নতুন ধর্মের প্রচলন করেছিলেন। সবকিছু মিলে বলতে গেলে সম্রাট আকবর এক বিশাল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি তার প্রজাদেরকে নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তিনি নিজেকে উত্তর থেকে আগত কোনো উদ্বাস্তু ভাবতেন না, বরং তিনি নিজেকে ভারতবর্ষের সন্তান ভাবতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন। তিনি শুধু মোগলদেরই শ্রেষ্ঠ শাসক ছিলেন না, তিনি সমগ্র ভারতবর্ষের ইতিহাসে শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এটা কিন্তু সত্যি, সমগ্র ভারতবর্ষের ইতিহাসে কিন্তু তিনি শ্রেষ্ঠ সম্রাট ছিলেন। এই জন্য কিন্তু তাকে দ্য গ্রেট উপাধি দেওয়া হয়েছে। এবং তিনি নিজেকে উদ্বাস্তু মনে করতেন না, কারণ তার পরিবার কিন্তু এসেছিল অ্যাকচুয়ালি কাজাখস্তান, উজবেকিস্তান, হ্যাঁ এরকম একটা জায়গা থেকে এসেছিল, মানে সম্রাট বাবর। কারণ তার যে সেই সমস্যাটা ছিল, তারা সমরকন্দ দখল করতে চেয়েছিল। আমি তো সম্রাট বাবরের যে বইটা নিয়ে যে রিভিউটা দিয়েছিলাম, তো ওইখানে কিন্তু আমি মানে এই জিনিসটা আলোচনা করেছিলাম, এই জিনিসটা যে সমরকন্দ দখল করতে নিয়েছিলেন, কিন্তু পরে সমরকন্দ সাইবানি খান নিয়ে নিয়েছিল। তো তখন তারা কোথায় যাবে, তাদের একটা টার্গেট ছিল যে আমরা আমাদের রাজ্যটা স্থাপন করব কোথায়। তখন আস্তে আস্তে ওই দিক থেকে মানে আস্তে আস্তে তারপরে একদম যখন ভারতবর্ষে তারা আসলো, তখন ভারতবর্ষে তারা চেষ্টা করলো, কারণ ভারতবর্ষ কিন্তু জায়গাটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা জায়গা। ভারতবর্ষ যখন তো বাংলাদেশ, পাকিস্তান, মানে আফগানিস্তান সব একসাথেই ছিল। যতদিন আকবর যে রাজ্য, সেটা তো আফগানিস্তান থেকে শুরু করে মানে পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, হ্যাঁ এমনকি নেপাল, ভুটান পর্যন্ত চলে গিয়েছিল। মানে উনি অনেক বিস্তার করেছিলেন, তার সাম্রাজ্যটা অনেক বড় করেছিলেন। তো আর ভারতবর্ষ মানেই ছিল হলো অনেক মানে প্রাকৃতিক সম্পদ বা অনেক মানে বড় লোক, মানে বড় কিছু। যেমন ধন রত্ন ভান্ডার কিন্তু অ্যাকচুয়ালি ভারতবর্ষে বেশি ছিল, এবং মোগলদের ধন রত্ন ভান্ডারও কিন্তু অনেক সমৃদ্ধ ছিল। হ্যাঁ, কারণ তখন আসলে অনেক মানে যতদূর আমি শুনেছি বা আমি এই বইতেই পড়েছি যে তাদের অনেক অনেক ধনরত্ন তাদের কোষাগারে থাকতো, সব ভারতবর্ষের কল্যাণে। তো উনি মনে করতেন না যে তিনি কোনো উদ্বাস্তু, তিনি মানে বাড়ি থেকে এসেছেন। অ্যাকচুয়ালি তার জন্ম তো ভারতেই হয়েছে। হ্যাঁ, এবং তার তো উনি ভাবতেই পারেন যে আমি ভারতীয়। হ্যাঁ, হয়তো পূর্বপুরুষ অঞ্চল থেকে এসেছে, যেমন আমরাও তো জানি না যে আমাদের পূর্বপুরুষ আসলে কোথায় ছিল। হ্যাঁ, উনি জানতেন, যে কারণ ওনার দাদাই মানে তার দাদা ছিল বাবর, উনি অ্যাকচুয়ালি মানে এসেছিলেন। তো দাদার কথা আমরাও জানি, কিন্তু তারও বেশি আগে অ্যাকচুয়ালি আমরা
কোন জায়গা থেকে এসেছি। হতে পারে আমরা ওই জায়গা থেকে এসেছি বা অন্য কোনো জায়গা থেকে এসেছি, আমরা তো জানি না। বাংলাদেশে মানে আছি ঠিক আছে, কিন্তু বাঙালি যে ছিলাম সেটা তো কোনো গ্যারান্টি নেই। কারণ আগের দিন মানুষ কিন্তু এরকম করতো, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত। হ্যাঁ, তখন তার এরকম পাসপোর্ট বা এরকম কোনো কিছু সমস্যা ছিল না। তো যে যখন পারতো বা যে যখন মনে হতো যে চলে যাবো বা কোনো, এই জিনিসটা করতো। তো সেই জন্যই তো এই জিনিসটা ভালো লেগেছে যে মানে এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ আমি উদ্বাস্তু, মানে ওনার আত্মসম্মান বোধ, যে কনফিডেন্স, আমি উদ্বাস্তু না। হ্যাঁ, আমি অবশ্যই ভারতবর্ষের সন্তান এবং ভারতবর্ষের জন্য উনি যা করার করেছেন এবং সবাইকে সমান অগ্রাধিকার দিয়েছেন। কখনো কোনো ধর্মের মানুষ বলতে পারবে না যে তাকে মানে আকবর বঞ্চিত করেছে ধর্মের কারণে। সবাইকে উনি মনে করতেন যে সবাই তার প্রজা, সবাইকে তিনি স্নেহ করতেন এবং তিনি উদার মনে ছিলেন। এবং হ্যাঁ, সেই সাথে নিষ্ঠুরও ছিলেন। আমি মনে করেন শাসককে নিষ্ঠুর মানে মানে উদার হওয়ার সাথে সাথে নিষ্ঠুরও হতে হয় কিছু কিছু ব্যাপারে, সব ব্যাপারে না। আমি মনে করি প্রজাদের সব ধরনের মানে সাহায্য করা উচিত, সহযোগিতা করা উচিত, প্রজাদের চিন্তা করা উচিত যে প্রজাদের মানে ভালোর জন্য আমি কি করতে পারি, সেটা তো অবশ্যই। কিন্তু যখন প্রজারা খারাপ কিছু করে বা যখন তার রাজ্যে কোনো অন্যায় হয়, তখন তাকে এমন অনেক কঠোর সিদ্ধান্ত নিতে হয় যেটা নাকি হয়তো মানে তার নিতে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু একজন শাসকের এটাই গুণ যে আমার খারাপ লাগলেও আমি আমার পুরো সাম্রাজ্যের ভালোর জন্য আমি এই সিদ্ধান্তটা নিচ্ছি। তো এই জিনিসটা আসলে আকবরের মধ্যে ছিল এবং এই এত গুণাবলীর কারণে কিন্তু উনি দ্য গ্রেট উপাধি পেয়েছিলেন। এবং আমার কাছে বইটা অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আর বইটার যদি আমি প্রোডাকশনের কথা বলি, তাহলে রোদারা প্রকাশনের বই, এবং বইটা আসলে অনেক আগের, আমি তো নিজেই বললাম 2013 সালের, মানে প্রায় 11 বছর আগে বই। হ্যাঁ, তো এই বইটা তখন মানে সাদা প্রিন্টের বই ছিল আমার কাছে না। মানে আমি বইটা আসলে কিনেছিলাম আমার যতদূর মনে পড়ে সম্ভবত 18-19, হ্যাঁ এরকম সালে কিনেছি। তো এই বইটা কিন্তু তখন সাদা পৃষ্ঠা বেশি ছিল, 13 সালের প্রকাশনী। তারপরে আর এরপরে এটা কততম আমার কাছে মানে কততম পুনর্মুদ্রণ সেটা আমি জানি না, দেখতে হবে, দেখে নিই তাহলে বলতে পারবো। আচ্ছা, এটা দ্বিতীয় মুদ্রণ নভেম্বর 2016-তে বের হয়েছে, তাই এটা দ্বিতীয় মুদ্রণের বই, মানে 2016-র। তো আমি বলবো যে হ্যাঁ এখনো পেজ গুলো ভালো আছে। আমি অবশ্য বই ভালোই রাখি, যে কারণে মানে যত্ন করে রাখি, যে কারণে ভালো আছে। তারপরও অবশ্যই ভালো দেখে কিন্তু ভালো আছে এবং বাইন্ডিংটাও ঠিক আছে। আর হ্যাঁ, এটা তো মূল প্রচ্ছদই ছিল অ্যালেক্স রাদারফোর্ডের বইয়ের, সেটা মানে সেটারই অনুকরণে আবার আরেকজন এটা করেছে। তো এখানে যেটা হ্যাঁ আকবর বাদশার যে হেলমেট, যেটা পরে যুদ্ধ করতেন। তো হ্যাঁ, তাই আমি বলবো প্রোডাকশন ভালো আছে এবং বইয়ের কাহিনীটা সুন্দর। বই হ্যাঁ বানান ভুল আছে, আগে তো বানান ভুল আরো বেশি হতো, এখন ইদানিং দেখা যায় যে অনেক সময় বানান ভুল হয় অনেক কিছু, কিন্তু এখন কিন্তু প্রুফটা আমার মনে হয় ভালো হয়েছে। বেশিরভাগ প্রকাশনী বইতে দেখি আস্তে আস্তে মানে প্রুফের ব্যাপারটা ঠিক হচ্ছে, বানান ভুল কম হচ্ছে, কিন্তু ওই টাইমে না বানান ভুলটা বেশি থাকতো, এবং যে জিনিসটা সত্যি কথা এবং এটার মধ্যেও ছিল। কিন্তু এমনিতে আমার কাহিনীটা পড়তে খুব ভালো লেগেছে। এরকম মানে মেইন গুরুত্বপূর্ণ যেসব কাহিনী ছিল সেসব নিয়েই কিন্তু ফিকশনটা লিখেছেন অ্যালেক্স রাদারফোর্ড। কিন্তু এই গুরুত্বপূর্ণ কাহিনীগুলো মানে ঢুকিয়ে দিয়েছেন ইতিহাসের অনেক মানে ইম্পর্টেন্ট ব্যাপার, যেগুলি মানে আকবর সম্বন্ধে আমরা জানতে পারি। নন ফিকশন যদি কেউ নাও পড়েন, এখান থেকে পড়ে জানতে পারবেন। হ্যাঁ, এখানে অনেক কিছু তো অবশ্যই আমি বলবো যে ফিকশন যেহেতু সবকিছু যে ঠিক মতো দেওয়া হয়েছে তা না, কিন্তু বেশিরভাগ জিনিসই কিন্তু এখানে ঠিক মতো দেওয়া আছে। বিশেষ করে তারা যেসব কথাবার্তা বলেছে এখানে যেটা দেওয়া আছে, এগুলি তো ইম্পসিবল, আমরা জানি না যেগুলি যে তারা সত্যি বলেছে কিনা বলেনি, সেগুলো তো আমরা বলতেই পারবো না। কারণ তাদের অন্তর্মহলে তারা কি কথা বলেছে সেটা আমরা কি করে জানবো, তখনকার মানুষই তো সেটা জানতো না। এটা জাস্ট যে মানে কাহিনীটা হয়েছে, মানে যেরকম ঘটনাগুলি যেভাবে ঘটেছে সেটার উপর ভিত্তি করে অ্যালেক্স রাদারফোর্ড একটা ফিকশন লিখেছেন। এবং হ্যাঁ, এই বইটা পড়তে আপনার অনেক ভালো লাগবে এবং আমার কাছে অনেক ভালো লেগেছে, কারণ আমার এমনিতে ইতিহাস পছন্দ। তাই এখানে ইতিহাস সম্বন্ধে জানা আছে, মুঘলদের প্রতি আমার এমনিতে একটা অবসেশন আছে, আমার ভালো লাগে যে তাদের ব্যাপারে জানতে। তো এই বইটা পড়ে আমি অনেক কিছু জেনেছি এবং আমার কাছে অনেক ভালো লেগেছে। এবং আপনারা যদি যারা মানে ইতিহাস পছন্দ করেন এবং মুঘলদের সম্পর্কে বা ইতিহাস সম্পর্কে যদি জানতে চান, ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে অবশ্যই বইটা পড়ে দেখতে পারেন। এবং মানে ইতিহাস সম্বন্ধে জানতে চান কিন্তু ফিকশন ভালো লাগে, তাহলে তো এই বইটা আমি রিকমেন্ড করবো অবশ্যই। তো বইটা পড়ে দেখতে পারেন। তো চমৎকার একটা বইয়ের রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে আর আমি আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। এবং আমি আসলে চেষ্টা করি সবসময় ভালো কিছু নিয়ে আসার জন্য এবং অনেক কিছু শেয়ার করার জন্য আপনাদের সাথে। আর যদি আপনাদের কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন। আর আমি আবারও আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন।
আল্লাহ হাফেজ।